আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্ডেক্স প্রপার্টি অফ সয়েল এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগতম। হ্যাঁ, তো এই ক্লাসে আমরা আলোচনা করব কনসিস্টেন্সি লিমিট। আটারবার্গ, অর্থাৎ যেটাকে আমরা আটারবার্গ লিমিট নামে চিনি, সুইজিস্ট একজন গবেষক বা বিজ্ঞানী এই সম্পর্কে ধারণা প্রদান করছে। এই কারণে তার নাম অনুসারে এটাকে বলা হয় আটারবার্গ লিমিট। হ্যাঁ, তো আমরা যেটা এখানে আলোচনা করব সেইটা হলো সয়েলের বিভিন্ন ইন্ডেক্স যেগুলো আছে, প্লাস্টিক ইন্ডেক্স, লিকুইড ইন্ডেক্স, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে ফ্লো ইন্ডেক্স, এই সমস্ত কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো কনসিস্টেন্সি লিমিট, অথবা এটাকে আমরা কি বলতেছি, আটারবার্গ লিমিট। কনসিস্টেন্সি লিমিট অথবা আটারবার্গ লিমিট। তো এখানে যে ঘটনাটা ঘটে সেটা হলো কনসিস্টেন্সি। আমরা কেন বলি টোটাল কনসিস্টেন্সি লিমিটকে আমরা চারটা স্টেটে ভাগ করি। অর্থাৎ কনসিস্টেন্সি বলতে হলো বোঝা হলো সিক্ততা। তুমি যে পানির পরিমাণ অ্যাড করবা, এখন ধরো যে একটা সয়েল নিছো, সয়েলে কিছু পরিমাণ ন্যাচারালি কিছু পরিমাণ ওয়াটার থাকবে, এইটা একটা কনসিস্টেন্সি লিমিটের স্টেটে থাকবে। তুমি কিছু পরিমাণ পানি অ্যাড করলা, তাহলে কি হবে, তার সিক্ততা বেড়ে গেল না? তার মানে কি তার কনসিস্টেন্সি লিমিট চেঞ্জ হওয়ার পসিবিলিটিটা আছে। তার মানে তুমি ওয়াটারের পরিমাণ অ্যাড করার সাথে সাথে কনসিস্টেন্সি লিমিটের কি হতে পারে, চেঞ্জ হতে পারে। মানে সিক্ততার সীমা, তুমি যত পানি অ্যাড করবে এটা সিক্ততার সীমা তত চেঞ্জ হবে। তো এই যে পানি অ্যাড করার সাথে সাথে সিক্ততার সীমার চেঞ্জ হয়, এটাকে আমরা কনসিস্টেন্সি লিমিট বা আটারবার্গ লিমিট হিসেবে জানি আর কি। বুঝতে পারছো? বিষয়টা আরো ক্লিয়ার হবে, জাস্ট আমি একটা ডেমনস্ট্রেটিভ একটা সংজ্ঞা দিলাম আর কি। হ্যাঁ, তো দেখো, তুমি ধরো একটা সয়েল নিছো, ফর এক্সাম্পল একটা তুমি সয়েল নিছো যেটা হলো ড্রাই কন্ডিশনে আছে। তো ড্রাই কন্ডিশনে যদি একটা সয়েল থাকে, তুমি কি জানো এই সয়েলের ভিতরে দুইটা জিনিস থাকবে, একটা হলো সলিড, ফেস রিলেশনশিপ তোমরা পড়ছো, আর একটা থাকবে হলো এয়ার। যেহেতু এটা ড্রাই কন্ডিশনের সয়েল, তার মানে এর আয়তন আমি ধরলাম ভিডি, ড্রাই কন্ডিশনের সয়েল। ওকে, তো তুমি এই সয়েলের ভিতরে যেহেতু ড্রাই কন্ডিশনে আছে, তো ইনিশিয়ালি আমরা এই এক্স অ্যাক্সিসে যেটা থাকে সেটাকে আমরা বলি হলো পানির পরিমাণ বা ওয়াটার কন্টেন্ট এট পার্সেন্টেজ। অর্থাৎ আমি কি পরিমাণ ওয়াটার কন্টেন্ট অ্যাড করলাম পার্সেন্টেজ অনুযায়ী আর কি। হ্যাঁ, বা এটাকে আমরা বলি পানি শতকরা আর কি। হ্যাঁ, শতকরা, বা আমরা এখানে ওমেগাও বলতে পারি, ওমেগা। ওকে, পানির পরিমাণ শতকরা। আর এই বরাবর থাকে হলো আমাদের এই অ্যাক্সিসে থাকবে হলো টোটাল ভলিউম অফ সয়েল মাস, টোটাল ভলিউম অফ সয়েল মাস। টোটাল ভলিউম অফ সয়েল মাস, সয়েল মাসের টোটাল ভলিউম। ওকে, তো এখন ধরো তুমি এই যখন তুমি একটা ড্রাই নমুনা নিছো, নমুনা নেওয়ার পরে এটাকে ওভেন ড্রাই করছো, ড্রাই করে একদম শুষ্ক অবস্থায় আছে। এরপরে এটা এখন কোনো কনসিস্টেন্সি লিমিট নাই, একদম জিরো জিরো অবস্থায় আছে, তাই না? জিরো জিরো, একদম জিরো জিরো অবস্থায় আছে। তাহলে এই এখন তুমি কি করলা, এর ভিতরে পানি অ্যাড করা শুরু করলা, ওয়াটার অ্যাড করা শুরু করলা। তাহলে ওয়াটার অ্যাড করা যদি শুরু করো, সার্টেন লিমিট পর্যন্ত কিন্তু এই স্যাম্পলের আয়তনের মধ্যে কোনো চেঞ্জ আসবে না। কারণ কি, এর ভিতরে এয়ার বা ভয়েড একটা অংশ আছে। তুমি পানি যখন অ্যাড করবে, ওই ভয়েড অংশের মধ্যে ওয়াটারটা চলে যাবে। তো কিছু দূর পর্যন্ত তুমি পানি অ্যাড করতেছো, কিছু দূর পর্যন্ত পানি অ্যাড করতেছো, বাট এর ভলিউম যেটা ভিডি ছিল এর মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না কিছু লিমিট পর্যন্ত। কেন আসতেছে না? কারণ তুমি যেইটা পানি অ্যাড করতেছো ভাই শুষ্ক অবস্থায় ছিল, সেটাতে পানি অ্যাড করার কারণে এই ভয়েডের ভিতরে তখন ওয়াটার চলে আসতেছে। ওয়াটার চলে আসতেছে। তো যতক্ষণ পর্যন্ত সে স্যাচুরেটেড না হবে, যতক্ষণ পর্যন্ত সে স্যাচুরেটেড, ওভার স্যাচুরেটেড না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তার আয়তনের পুরো চেঞ্জ আসবে না। তার মানে
তুমি পানি অ্যাড করতে 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 এমন এক জায়গাতে গিয়ে পৌঁছবা, যেখানে গিয়ে পানি অ্যাড করতে করতে এমন এক জায়গাতে গিয়ে পৌঁছবা যেখানে গিয়ে দেখবা তোমার সয়েলটা কমপ্লিটলি স্যাচুরেটেড হয়ে গেছে, সম্পূর্ণ সম্পৃক্ত হয়ে গেছে। তো সয়েলের পানির ওই লিমিটকে বলা হয় হলো শ্রিঙ্কেজ লিমিট। এই লিমিটকে কি বলা হয়? শ্রিঙ্কেজ। এরপরে তুমি যদি ফার্দার পানি অ্যাড করতে থাকো তখন দেখবা যে এখান থেকে সয়েলের ভলিউমটা ইনক্রিজ হওয়া শুরু করছে। তুমি আবার যখন পানি অ্যাড করতে থাকবা তখন সে দেখছে এয়ারটারবার যে সয়েলের ভলিউম ইনক্রিজ করতে থাকতেছে। এই যে লিমিট পর্যন্ত সয়েল কমপ্লিট স্যাচুরেটেড হলো, এই স্টেটটাকে, এই জিরো থেকে এই স্টেটটাকে বলা হয় হলো সলিড স্টেট। সলিড স্টেট বলা হয়। এরপরে তুমি আবার ফার্দার পানি অ্যাড করতে শুরু করলাম, এরপরে সে কি হবে, তার ভলিউম আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকবে। তো এরপরে গিয়ে আমরা একটা লিমিট পাবো, সেই লিমিটকে বলা হয় হলো প্লাস্টিক লিমিট। প্লাস্টিক লিমিট কাকে বলা হয়? তরলের নমুনার ভিতরে তরলের ওই লিমিট যেই লিমিটে আমরা কি করতে পারবো, 3 মিলিমিটারের থ্রেড বানাতে পারবো। এরকম করে দুই হাতের তালুতে নিয়ে বা কাচের উপরে কাচের গ্লাসে নিয়ে আমরা কি করতে পারবো, 3 মিলিমিটারের থ্রেড বানাতে পারবো। যখন দেখতেছে তার ভিতরে হেয়ার ক্র্যাক চলে আসছে, তার পূর্বে ওই সয়েলের ভিতরে যে পরিমাণ ওয়াটার প্রেজেন্ট আছে, ওই পরিমাণ ওয়াটারকে আমরা প্লাস্টিক লিমিটেড প্রেজেন্ট ওয়াটারের পরিমাণ হিসেবে চিহ্নিত করি। বুঝতে পারছো? তাহলে এই যে প্লাস্টিক লিমিট এবং শ্রিঙ্কেজ লিমিটের মধ্যে যে লিমিট আছে, এটাকে বলা হয় হলো সেমি সলিড স্টেট। ঠিক আছে? এরপরে যদি তুমি ফার্দার পানি অ্যাড করতে থাকো, পানি অ্যাড করতে থাকলে কি হবে, এটার ভলিউম আরো ইনক্রিজ হতে থাকবে। আর এই ওয়াটারটা, নমুনার ভিতরে ওয়াটার অ্যাড করার ফলে কি হবে, নমুনার লিকুইফিকেশন আরো বাড়তে থাকবে। অর্থাৎ নমুনা তখন, মাটিটা তখন লিকুইডের মতো আচরণ করা শুরু করবে। আস্তে আস্তে পানি বাড়াচ্ছ, একটা নমুনা যদি তুমি নাও, কিছু পানি দিলা, সে শোষণ করে নেবে। আস্তে আস্তে পানির পরিমাণ যদি বাড়াও, সে কি করবে, ফ্লুইডের মতো পানির সাথে প্রবাহিত হওয়া শুরু করবে না? এরকমই ঘটনা ঘটবে। তো ফার্দার পানির পরিমাণ ইনক্রিজ করতেছো, তাহলে এইটা এমন এক লিমিটে পৌঁছে যাবে যেটাকে আমরা লিকুইড লিমিট বলবো আর কি। লিকুইড লিমিট কাকে, এই লিমিটগুলো কাকে বলতেছে আমি আসতেছি, পরে আসতেছি আর কি। হ্যাঁ, তো এটাকে আমরা বলবো হলো লিকুইড লিমিট। লিকুইড লিমিট। আর এই যে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের মাঝে যে স্টেটটা আছে, এটাকে আমরা বলি হলো প্লাস্টিক স্টেট। আর এইটাকে বলা হয় লিকুইড লিমিটের পরে যে স্টেটটা থাকবে টোটালি হলো লিকুইড স্টেট। লিকুইড স্টেট। তাহলে লিকুইড লিমিট কাকে বলা হয়? দেখো আমি একটু এখন তোমাদেরকে সংজ্ঞা বলি যে লিকুইড লিমিট কাকে বলা হয়। যদি নমুনা থেকে তরল পদার্থকে রিমুভ করা হয়, যে লিমিটে এসে নমুনাটা লিকুইড স্টেট থেকে প্লাস্টিক স্টেটে কনভার্ট হবে, ওই লিমিটে ওয়াটারের পরিমাণ বলা হয় লিকুইড লিমিট। তুমি যদি ফার্দার এর হলো কি করো, ওয়াটারকে রিমুভ করা শুরু করো, তো যে লিমিটে এসে দেখবা ওয়াটার নমুনাটা বা প্লাস্টিক স্টেট থেকে সেমি সলিড স্টেটে কনভার্ট হচ্ছে, তো নমুনার ওই লিমিটটাকে বা ওই লিমিটে ওয়াটারের পরিমাণ তাকে আমরা বলি হলো প্লাস্টিক লিমিট। আর যে লিমিটে এসে আমরা দেখবো নমুনাটা কি হয়েছে, সম্পূর্ণ সম্পৃক্ত হয়ে গেছে, অথবা বলবো যে সেমি সলিড স্টেট থেকে সলিড স্টেটে কনভার্ট হয়, ওই লিমিটে ওয়াটারের পরিমাণ শ্রিঙ্কেজ লিমিট। বুঝতে পারছো? তাহলে আমরা শ্রিঙ্কেজ লিমিটকে কিভাবে ডিফাইন করতে পারি, প্লাস্টিক লিমিটকে কিভাবে ডিফাইন করতে পারি, আর লিকুইড লিমিটকে কিভাবে ডিফাইন করতে পারি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই হলো নমুনার স্টেট। তো আমরা হলো এর ব্যবহারটা দেখব বিভিন্ন জায়গাতে। আমরা এই যে বিভিন্ন স্ট্রেট বা এইটাতে আমাদের যে প্লাস্টিক ইনডেক্স, এগুলো কিভাবে বাহির করে, এই জিনিসগুলো নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। আমার প্রথম কন্ডিশনটা ছিল, যে অবস্থাটা ছিল, তোমাদেরকে কনসিস্টেন্সি লিমিট বা আডারবার্গ লিমিট বলতে কি বোঝায় এবং এটা কিভাবে ডিফাইন করবা, এই জিনিসটা বোঝানো। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমরা যতই পানির পরিমাণ বাড়াচ্ছি, তত আমাদের কি হচ্ছে,
এই যে ভলিউম ইনক্রিজ হচ্ছে, সয়েলের ভলিউম ইনক্রিজ হচ্ছে, পানির পরিমাণ আরেকটু বাড়ালাম, সয়েলের ভলিউম ইনক্রিজ হলো। এই যে এখানে যে ভলিউমটা পাই প্লাস্টিক স্টেটে সয়েলের ভলিউমকে ভিপি দ্বারা প্রকাশ করলাম, যে প্লাস্টিক স্টেটে বা প্লাস্টিক লিমিটে সয়েলের ভলিউম, লিকুইড লিমিটে সয়েলের ভলিউমকে ভিএল দ্বারা প্রকাশ করলাম। ওকে, যে প্লাস্টিক লিমিটে যে পরিমাণ ওয়াটার, প্লাস্টিক লিমিটে যাইতে আমাদের যে পরিমাণ ওয়াটারটা প্রয়োজন হলো সেটাকে আমরা ওমেগা পি দ্বারা প্রকাশ করলাম। ওকে, লিকুইড লিমিটে যাইতে আমাদের যে পরিমাণ ওয়াটার প্রয়োজন হলো সেটাকে আমরা ওমেগা এল দ্বারা প্রকাশ করলাম, যে আমাদের এই জায়গাতে অর্থাৎ ড্রাই কন্ডিশন থেকে লিকুইড কন্ডিশন আসতে ওমেগা এল পরিমাণে ওয়াটার লাগবে। বুঝতে পারছো? এই হলো আমাদের মোটামুটি আমাদের এই লিমিট সম্পর্কে একটু ধারণা পাইলা, তাই না? আশা করি তোমরা এই লিমিট সম্পর্কে মোটামুটি আদারবার্গ লিমিট সম্পর্কে একটু ধারণা পাইলা। এখন আসো আমরা বিভিন্ন প্রকার ইনডেক্স বাহির করা দেখব। তো তোমরা যেটা উপরে দেখতে পাচ্ছ আর কি এখানে, সেইটা হলো ক্যাসাগেন্ডা অ্যাপারেটাস বলে। এখানে যেই অ্যাপারেটাসটা দেখতে পাচ্ছ এই অ্যাপারেটাসকে আমরা বলি হলো ক্যাসাগেন্ডা অ্যাপারেটাস। তো এই ক্যাসাগেন্ডা অ্যাপারেটাসের মাধ্যমে সাধারণত আমরা ফ্লো ইনডেক্সটা বাহির করি। এই ক্যাসাগেন্ডা অ্যাপারেটাসকে আমরা যদি কি করি, এখানে দেখো কয়েকটা জিনিস আছে, আমি তোমাদেরকে কয়েকটা জিনিস সম্পর্কে বলি, জানাই দেই। এই যে ক্যাসাগেন্ডা টোটালটাকে ক্যাসাগেন্ডা অ্যাপারেটাস বলি, ওই পাশে যেটা আছে সেটা হলো একটা হ্যান্ডেল। আমরা যদি ক্যাসাগেন্ডা অ্যাপারেটাসের ওই হ্যান্ডেলটাকে একবার রোটেট করি, পুরো এক সাইকেল রোটেট করা হয়, তাহলে এই যে তুমি প্লেটটা দেখতে পাচ্ছ, এই প্লেটটা এরকম করে এখানে লাগানো আছে এই তলের উপরে, এইটা একটু উপরে উঠবে, আবার একবার এক সাইকেল ঘোরানোর পর এটা এরকম করে এখানে গিয়ে আঘাত লাগবে, ঠক করে বাড়ি লাগবে। ঠিক আছে, এরকম ভাবে এক সাইকেল, এটাকে আমরা বলি হলো ব্লো। ঠিক আছে, এরকম করে একবার ব্লো দিলে এরকম উঠবে, আবার নাম এখানে যে বাড়ি খাবে। এরকম করে আবার যদি ব্লো দেই তাহলে আবার সে কিছু দূর উপরে উঠবে, এরপরে গিয়ে আবার নিচে হঠাৎ করে গিয়ে বাড়ি খাবে। এরকম করে এই অ্যাপারেটাস এর কাজ আর কি। তো এই অ্যাপারেটাসে আমরা প্রথমে কিছু নমুনা নিব, নেওয়ার পরে সেটাতে কিছু পরিমাণে ওয়াটার অ্যাড করব। ওয়াটার অ্যাড করার পরে ওই যে ক্যাসাগেন্ডা অ্যাপারেটাসের ওই যে কাপ দেখতেছো, এই কাপের ভিতরে নমুনাটা দিয়ে, নমুনার ভিতরে ওই যে গ্রুপ কাটা যে ইয়েটা আছে ওইটা দিয়ে মাঝখান দিয়ে একটা আমরা গ্রুপ করব। এই গ্রুপটা সাধারণত 12.5 মিলিমিটারের মতো হয়ে থাকে। এই গ্রুপটা কাটবো, এরপরে আমরা কি করব, ওই ব্লো দিব, ব্লো দেওয়া শুরু করব, এই যে হ্যান্ডেলটা আছে ঘুরাবো, সে আঘাত খাবে। তো আমরা দেখব যে কতবার এরকম করে আঘাত খাওয়ার ফলে দুই পাশের এই যে গ্রুপ করলাম, সয়েলটা সেপারেট হয়ে গেল, এই দুই পাশের সয়েলটা এইসা একত্রে লেগে যায়, মানে এরকম ঘটনা ঘটে। তো যতটা ব্লো দেওয়ার পরে এইটা দুই পাশের সয়েলটা এসে একত্রিত হয়ে যাবে, বা দুই পাশের সয়েল এসে একটা আরেকটাকে টাচ করবে, আমরা কাউন্ট করব যে আমরা ওমেগা 1 এভাবে কাউন্ট করব যে ওমেগা 1 পরিমাণে ব্লো দিলাম, কি বলে ওমেগা 1 পরিমাণে ওয়াটার দিলাম, আমাদের ব্লো লাগলো ধরা যে n1 পরিমাণ। তো যেহেতু তুমি কম ওয়াটার থেকে আস্তে আস্তে ওয়াটারের পরিমাণটা ইনক্রিজ করবা, তার মানে যখন কম ওয়াটার দিছো তখন ব্লো কি লাগবে, এরকম আঘাত সংখ্যা বেশি লাগবে। ব্লো কি লাগবে, আঘাত সংখ্যা কি লাগবে, বেশি লাগবে। এরপরে ফার্দার তুমি আবার কিছু নমুনা নিলা, সেখানে আগে যে ওয়াটারটা দিছো তার থেকে বেশি পরিমাণে ওয়াটার দিলা, ওমেগা 2। আমরা কি করতেছি, ওয়াটারের পরিমাণ আস্তে আস্তে কিন্তু ইনক্রিজ করতেছে। ওয়াটারের পরিমাণ কি করতেছে, আস্তে আস্তে ইনক্রিজ করতেছে। তাহলে ওয়াটারের পরিমাণ যখন ইনক্রিজ করব তখন আমাদের কি হবে বলতো, ব্লোর সংখ্যা কিন্তু কমতে থাকবে। নমুনার ভিতরে ওয়াটার বেড়ে দিছো, তাহলে তোমার কি লাগবে, ব্লো কমতে থাকবে, তাই না? তো তখন দেখবে যে তোমার ব্লোটা এখানে n2 লাগতেছে, ব্লোটা কি হচ্ছে, আমাদের ব্লোটা কিন্তু কমতেছে, তাই না? এরপরে আবার আমরা নমুনা নিব, সেখানে দ্বিতীয়বারের তুলনায় একটু বেশি ওয়াটার দিব, দ্বিতীয়বারের তুলনায় আর একটু বেশি ওয়াটার দিব, ওমেগা 3। এরপরে আমরা সেটাকে আবার ব্লো দেওয়া শুরু করব, যে কয়টা ব্লো লাগে কাউন্ট করব। যেহেতু আমি ওয়াটারের পরিমাণ বাড়ায় দিছি, তাহলে আগের থেকে ব্লো এখন আরেকটা লাগবে, এরকম করে n3 ব্লো, আমরা ব্লো সংখ্যা কয়টা ব্লো সংখ্যা লাগে এগুলো বাইর করব। এরপরে এই যে পার্সেন্ট অফ ওয়াটারের পরিমাণ, শতকরা যে ওয়াটারের পরিমাণ আছে সেইটা এবং ব্লো এর যে গ্রাফ অঙ্কন করব সেমি লগে, এইটাকে বলা হয় হলো ফ্লো ডায়াগ্রাম। এই কার্ভকে বলা হবে ফ্লো কার্ভ। এই ওয়াটার
এবং ব্ল এর নিয়ে যে কার্ভটা অঙ্কন করবো তাকে আমরা বলবো হলো ফ্লো কার্ভ। আর এই ফ্লো কার্ভের ঢালকে বলা হয় হলো ফ্লো ইনডেক্স। বুঝতে পারছো? তো আমরা দেখি। তো ক্যাসাগেন্টা অ্যাপারেটাসের কাজ তোমরা বুঝতে পারলা। এখন আমরা গ্রাফটা দেখবো কেমন হয়। তো এই যে ধরো যে এইটা হলো তোমাদের লগ সেমি লগ স্কেলে একটা হলো গ্রাফ। নিচের দিকে থাকবে হলো ব্লক, এখানে থাকবে কি নাম্বার অফ ব্লক, আর এখানে থাকবে হলো ওয়াটার কন্টেন্ট, এখানে থাকবে হলো ময়েশ্চার কন্টেন্টের পরিমাণ, কতটুকু ময়েশ্চার কন্টেন্ট তুমি অ্যাড করছো। তাহলে দেখো এখানে নাম্বার অফ ব্লস এন লগ স্কেলে থাকলো। এখন আমরা এই নাম্বার অফ ব্লস এবং ওয়াটারের পরিমাণটাকে এখানে লগ সেমি লগ স্কেলে আমরা ড্র করব। ওকে, তাহলে দেখো এইদিকে হয়তো আমাদের থাকতে পারে এটা হলো 20 নাম্বার ব্লস, এটা হলো 25 নাম্বার ব্লস, এটা হলো 30 নাম্বার ব্লস, অর্থাৎ হলো ব্ল আমাদের যত নিচের দিকে এইটা হলো ধরো যে n3 n ব্ল সংখ্যা আমাদের কি বাড়তেছে, তাহলে এটা 20 25 30 অর্থাৎ n3 n2 n1 এরকম করে থাকবে। আর যেহেতু তার মানে আমাদের ওয়াটারের পরিমাণ বাড়ায় দিলে ব্ল সংখ্যা কি হচ্ছে কমে যাচ্ছে, তার মানে এটা হলো ওমেগা 1 ওমেগা 2 ওয়াটারের পরিমাণ এরকম করে থাকবে ওমেগা 3 এটসেট্রা, তাই না? তো আমরা এই বিভিন্ন পয়েন্ট n1 এবং n2 এর যদি বিভিন্ন পয়েন্ট ড্র করি তাহলে এরকম একটা কার্ভ পাবো। ধরো যে এইটা একটা কার্ভ n1 এবং ওমেগা 1 এর জন্য, যে ওমেগা 1 এ আমাদের n1 লাগছে হলো 30 টা, ওমেগা 2 এ n2 ব্ল লাগছে হলো 25 টা, ওমেগা 3 তে যখন আমরা বেশি পানি অ্যাড করছি তখন আমাদের ব্ল সংখ্যা লাগছে আর এরকম n3 টা, অর্থাৎ 20 টা ব্ল লাগছে। অর্থাৎ তুমি পানি বেশি অ্যাড করলে কি হইতেছে, পানি বেশি অ্যাড করতেছো ব্ল সংখ্যা কমতেছে, তাই না বিষয়টা? তো এরকম একটা গ্রাফ কার্ভ অঙ্কন হবে, পয়েন্ট পাবা, এই পয়েন্টগুলোকে সংযুক্ত করে দিলে যেই কার্ভটা পাবা এটাকে আমরা বলি হলো ফ্লো কার্ভ। কি কার্ভ বলি? ফ্লো কার্ভ, তাই না? এই ফ্লো কার্ভের ঢালকেই বলা হয় ফ্লো ইনডেক্স। তো এগুলোর একটা তো নাম আছে, তাই না? এগুলোর নাম হতে পারে যে n3 n2 এরকম এরকম আছে আর কি, তাই না? n1 n2 n3। তো তুমি এই ফ্লো কার্ভের একটা পয়েন্ট দুইটা পয়েন্ট নিয়ে যদি এই ফ্লো কার্ভের এই ঢালটার মানটা বাহির করো, এই ফ্লো কার্ভের ঢালটাই হবে হলো কি ফ্লো ইনডেক্স। তার মানে আমরা ফ্লো ইনডেক্স ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো ঢালটা আমরা বাহির করার সূত্র কি জানি, ফ্লো ইনডেক্স ইকুয়াল টু ঢাল বাহির করার সূত্র কি tan থিটা, tan থিটা ইকুয়াল টু কি হয় লম্ব বাই ভূমি। তাহলে আমরা বলতে পারি যে এইটা যদি 1 নাম্বার পয়েন্ট হয়, ধরে যে এটা হলো 1 নাম্বার পয়েন্ট আমি ধরলাম, এটা হলো 2 নাম্বার পয়েন্ট। ওকে, তাহলে এখান থেকে এই পর্যন্ত ব্ল লাগলো, ধরো যে এখান থেকে এই পর্যন্ত ব্ল হলো তোমার সরি এইটা 1 নাম্বার এটা 2 নাম্বার, তাহলে এখানে লাগলো n2 আর এইখানে এসে ব্ল সংখ্যা লাগলো হলো n1। প্রথমের দিকে পানি যখন কম তখন হলো আমাদের ব্ল সংখ্যা বেশি লাগবে, পানি যখন বেশি তখন ব্ল সংখ্যা কম লাগবে, তাই না? n1 n2 আর এখান পর্যন্ত। আর এই পর্যন্ত আমাদের ওয়াটারের পরিমাণ কত, ধরে নাও আমি জাস্ট এখানে 1 দিছি, তো এখানে ধরে নাও ওমেগা 1, এখানে ধরে নাও ওমেগা 2, ওমেগা 2। ওকে, সমস্যা নেই। তো তাহলে বলো তো আমার এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সের মান কি হবে, ওমেগা 1 সরি ওমেগা 2 মাইনাস ওমেগা 1। আর এখান থেকে এই ভূমিটা কতটুকু হবে, log n1 মাইনাস log n2, তাই না? তাহলে তুমি ভূমি পাইলা, এটা কিন্তু মাইনাস চিহ্ন আর কি, হ্যাঁ আচ্ছা আমি এখানেই দিয়ে দেই মাইনাস log n2। তাহলে তুমি এই দুই পয়েন্টের মাঝখানের ডিসটেন্স পাইলা। তাহলে লম্ব জানো ভূমি জানো, তাহলে তুমি কি এটা ঢাল বাহির করতে পারবে না? tan থিটা ইকুয়াল টু কি আমরা জানি, লম্ব বাই ভূমি। আর নিচে কি হবে, লম্ব, এটা তো আমরা লম্ব গেল, আর ভূমি কি হবে log n1 মাইনাস log n2, এইটা, তাই না? তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইডেড লগ কে কমন নিলে যদি বিয়োগ থাকে তাহলে কি হয়ে যায়, বলতো ভাগ হয়ে যায়, n1 ডিভাইডেড n2, n1 ডিভাইডেড n2। অর্থাৎ যেটা ব্ল সংখ্যা বেশি, তুমি চিন্তা করবা যে যখনই লগের সাথে ভাগ আকারে থাকবে উপরে যেটা থাকবে সেটা বড়টা থাকবে সব সময়,
ঠিক আছে, উপরে যেটা থাকবে সেটা বড়টা থাকবে। ওকে, তাহলে আমাদের ফ্লো ইন্ডেক্সটা সূত্র হলো এইটা। ফ্লো ইন্ডেক্স আমরা এইভাবে বাহির করতে পারি। তো ফ্লো ইন্ডেক্স বাহির করার জন্য সূত্র আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। ফ্লো কার্ভ থেকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই সূত্র আমরা পাবো। এখন আসো এই ফ্লো ইন্ডেক্স থেকেই আমরা হলো লিকুইড লিমিটটা বাহির করতে পারি। ফ্লো ইন্ডেক্স থেকে কি বাহির করতে পারি? লিকুইড লিমিটটা। লিকুইড লিমিট কাকে বলা হয়? যে তুমি নমুনার মধ্যে যখন যে পরিমাণ পানি অ্যাড করে দিলে 25টা ব্লোতে, 25টা ব্লো দিলা, এই 25টা ব্লোতে কি হবে, দুই পাশের নমুনা যেটা তুমি গ্রুপ করে দিছিলা সেটা পরস্পরের সাথে লেগে যাবে। ওই পরিমাণ ওয়াটারকে আমরা বলবো হলো, যে পরিমাণ ওয়াটারের প্রেজেন্ট থাকার কারণে 25টা ব্লোতে কি হচ্ছে, দুই পাশের গ্রুপ করা সয়েল একত্র হয়ে যাচ্ছে, ওই পরিমাণ ওয়াটারের প্রেজেন্ট থাকাকে বলবো হলো আমাদের লিকুইড লিমিট। বুঝতে পারছো? তার মানে দেখো এখানে 25টা ব্লক, এই সোজা যদি তুমি একটা হলো কাটো, তাহলে দেখো এই পয়েন্টে গিয়ে সেট করতেছে, এখান থেকে যদি হরিজন্টাল লাইন টানো তাহলে এখানে এসে দেখবা যে হলো সেট করতেছে হলো ওমেগা কি পরিমাণ পানি প্রয়োজন হয়েছে, 25টা ব্লোতে আমাদের কি পরিমাণ পানি লাগছে। তো 25টা ব্লোতে যে পরিমাণ পানি হয়েছে, প্রয়োজন হয়েছে, সেইটা হলো লিকুইড লিমিটে ওয়াটারের প্রয়োজন আছে। যে লিকুইড লিমিটে আমাদের কি পরিমাণ ওয়াটার এখানে প্রেজেন্ট আছে সেই জিনিসটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এইটাকে আমরা বলতেছি ওমেগা এল, লিকুইড লিমিটে ওয়াটারের প্রেজেন্ট কতটুকু আছে। তো এইভাবে আমরা লিকুইড লিমিট ক্যালকুলেট করি। আবার আমরা কিভাবে প্লাস্টিক লিমিটে ওয়াটারের পরিমাণ ক্যালকুলেট করি? যে প্লাস্টিক লিমিটে কি পরিমাণ ওয়াটার আছে, এই যে ওমেগা পি, প্লাস্টিক লিমিটে কি পরিমাণ ওয়াটার আছে, আমরা ওয়াটারের পরিমাণ যখন সয়েলের মধ্যে ইনক্রিজ করতেছি আস্তে আস্তে, আমরা কি করি, শেড বানানোর চেষ্টা করি। ওয়াটারকে কি বলে, ওই নমুনাকে এরকম রোল করে 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 3 মিলিমিটারের একটা শেড বানানোর চেষ্টা করি। যখন দেখতেছি 3 মিলিমিটারের ওই থ্রেডের মধ্যে কি চলে আসতেছে, 3 মিলিমিটার ওই থ্রেডের মধ্যে হেয়ার ক্র্যাক চলে আসার উপক্রম হয়েছে, তার জাস্ট পূর্ব মুহূর্তে যে পরিমাণ ওয়াটারটা ওই নমুনার ভিতরে প্রেজেন্ট আছে তাকে আমরা বলি হলো প্লাস্টিক লিমিটে ওয়াটারের পরিমাণ, অর্থাৎ ওমেগা পি বলি। বুঝতে পারছো? তো এইভাবে আমরা সাধারণত বিভিন্ন লিমিটে কি পরিমাণ ওয়াটার প্রয়োজন আছে সেইগুলো আমরা ল্যাবে বাহির করি আর কি। ক্লিয়ার এই পর্যন্ত? এখন আসো আমরা ফ্লো ইন্ডেক্সটা তো বুঝলাম, ঠিক আছে, ফ্লো সূচক মানে প্রবাহ হওয়ার যে সূচকটা সেটা আমরা বুঝলাম, এটাকে তোমরা লিখে নাও যে ফ্লো ইন্ডেক্স। হ্যাঁ, তো ফ্লো ইন্ডেক্সটা আমরা মোটামুটি এখান থেকে ক্লিয়ার হইলাম, ফ্লো কার্ভ থেকে বাহির করতে পারবো। যে কোনো দুইটা পয়েন্ট নিব, দুইটা পয়েন্ট নিয়ে কি করব বলতো, ওই দুইটা পয়েন্টের মাঝে ঢালটা আমরা বাহির করব। ঢাল বাহির করার জন্য যা তোমাদের করা দরকার, এরকম করে একটা ত্রিভুজ ওই দুইটা পয়েন্টে বানায় নিবা, মাঝখানে দূরত্ব বাহির করবা, এইটার দুইটা মাঝখানে দূরত্ব কত হবে বাহির করবা, বাহির করে আমরা জানি tan θ = লম্ব বাই ভূমি, আমরা করে দেব, এখান থেকে আমাদের ঢাল চলে আসবে। তো তোমাদের তো ওইভাবে অঙ্ক করার প্রয়োজন নাই, আমরা প্র্যাকটিক্যালি যখন ল্যাবে করি তখন এইভাবে করি। তো তোমরা সরাসরি সূত্র মনে রাখবা যে বড় ওমেগা যে কোনো বড়টা থেকে ছোটটা, এবং সেই বড় ওমেগাতে আমাদের ওয়াটারের পরিমাণ কত, কি বলে ব্লয়ের পরিমাণ কত রাখছে, এবং যখন আমাদের কম মিশেছি তখন আমাদের ব্লয়ের পরিমাণ কত রাখছে, সেই দুইটা এই সূত্র মনে রাখলে আমাদের কি হয়ে যাবে, আমাদের সূত্র কোথা থেকে আসলে এক্সপ্রেশন না মনে রাখলেও হবে। আর ফ্লো ইন্ডেক্স ইকুয়াল টু আমরা সরাসরি এই সূত্র ইউজ করব, ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইডেড লগ n1, অর্থাৎ ব্ল সংখ্যা ওমেগা 1, যখন আমি ওমেগা 1 পরিমাণে পানি অ্যাড করছি তখন কি পরিমাণ ব্ল লাগছে, আর যখন আমরা ওমেগা 2 পরিমাণে পানি অ্যাড করছি তখন আমাদের কতটা ব্ল লাগছে, সেটা যদি আমরা এই সূত্র ফরম্যাটে অ্যাপ্লাই করি তাহলে আমরা ফ্লো ইন্ডেক্সটা পেয়ে যাব। এখন আসো আমরা ফ্লো ইন্ডেক্সের পরে সাধারণত প্লাস্টিক ইন্ডেক্স কাকে বলে আমরা সেই জিনিসটা দেখি। প্লাস্টিক ইন্ডেক্সের আরেকটা নাম কি আছে বলো তো, নম্যতার সূচক, তাই না? এই জিনিসটা আমাদের থাক, আগে এই কাপটা আমাদের থাক, আমরা প্লাস্টিক ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করি। প্লাস্টিক ইন্ডেক্স বা আমরা এটাকে কি বলতেছি, নম্যতার সূচক। দেখো প্লাস্টিক ইন্ডেক্স বাহির করা খুবই সহজ। প্লাস্টিক ইন্ডেক্স আমরা কিভাবে বাহির করব, ইন্ডেক্স প্লাস্টিক, যে লিকুইড লিমিট আমাদের কি পরিমাণ ওয়াটার আছে,
সেখান থেকে যদি আমরা প্লাস্টিক ইনডেক্সে কি পরিমাণ ওয়াটার আমাদের আছে সেটা বাদ দিয়ে দেই, যেটা পাবো সেটা হলো প্লাস্টিক ইনডেক্স। বুঝতে পারছো? লিকুইড লিমিটে আমাদের কি পরিমাণ ওয়াটার আছে সেইটা থেকে যদি আমরা প্লাস্টিক লিমিটে কি পরিমাণ ওয়াটার আছে সেটা যদি বাদ দিয়ে দেই, তাহলে যেটা পাবো সেইটাকে আমরা বলি হলো প্লাস্টিক ইনডেক্স। এই প্লাস্টিক ইনডেক্সের উপরে ভিত্তি করেই আমরা একটা বিষয় বলতে পারি যে কোনটা প্লাস্টিক সয়েল আর কোনটা নন প্লাস্টিক সয়েল, কোনটা হলো হাই প্লাস্টিক সয়েল, কোনটা লো প্লাস্টিক সয়েল। তো সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। তাহলে দেখো আমাদের প্লাস্টিক সয়েল আসলে কোনগুলো? যে সমস্ত সয়েলে আমাদের সাধারণত হলো ওমেগা পি টা হলো কি হবে, ইজ লেস দ্যান ওমেগা এল। ওমেগা পি এর থেকে ওমেগা এল টা বড় অথবা ওমেগা এল থেকে ওমেগা পি টা বড় হবে যে সমস্ত সয়েলের ক্ষেত্রে, সেই সমস্ত সয়েলকে আমরা বলবো হলো প্লাস্টিক সয়েল। সেই সমস্ত সয়েলকে প্লাস্টিক সয়েল বলবো। সাধারণত সিল্ট এন্ড ক্লে হলো প্লাস্টিক সয়েল। সিল্ট এন্ড ক্লে হলো প্লাস্টিক সয়েল, ঠিক আছে? আর যে সমস্ত সয়েলের মধ্যে ওমেগা পি কি বলে, ওমেগা পি আর ওমেগা এল দুইটা সমান, সেই সমস্ত সয়েল হলো নন প্লাস্টিক সয়েল। ওমেগা পি ইকুয়াল টু ওমেগা এল, এই দুইটা যখন সমান তখন তাকে আমরা কি বলবো, নন প্লাস্টিক সয়েল। ওকে, যেমন ধরো যে গ্রাভেল বা স্যান্ড, তুমি স্যান্ডকে কি হলো প্লাস্টিক করতে পারবা? 3 মিলিমিটার থ্রেড বানাতে পারবা? তুমি পানি অ্যাড করতেই থাকো না যতটুকুই হোক না কেন, তুমি ওখানে এরকম করে ইয়ে করে করে 3 মিলিমিটারের সুতার মতো বানাতে পারবা? ইম্পসিবল, সম্ভব না। গ্রাভেলকে বানাতে পারবা? বানাতে পারবা, ইম্পসিবল, সম্ভব না। তো যখন আমাদের যেই সয়েলের মধ্যে প্লাস্টিক লিমিট থাকবেই না, অর্থাৎ লিকুইড লিমিটই প্লাস্টিক লিমিট, প্লাস্টিক লিমিটই লিকুইড লিমিট, অর্থাৎ এই লিকুইড লিমিটটা এখানে চলে আসছে প্লাস এইটা সমান, অর্থাৎ তার প্লাস্টিক স্টেটই নাই, প্লাস্টিক লিমিটই নাই, সেই সয়েলকে আমরা বলবো হলো নন প্লাস্টিক সয়েল। আর প্লাস্টিক সয়েল কাকে বলবো? যে যার প্লাস্টিক স্টেট আছে আর কি, যে প্লাস্টিক লিমিটে ওয়াটারের পরিমাণের থেকে লিকুইড লিমিটে আরেকটু বেশি পরিমাণে ওয়াটার লাগে আর কি, তো তাদেরকে আমরা বলবো হলো প্লাস্টিক সয়েল। আর এইটা হলো আমাদের প্লাস্টিক সয়েল, আর এইটা হলো আমাদের স্যান্ড এন্ড গ্রাভেলের কথা যদি বলি, এটা হলো কি নন প্লাস্টিক সয়েল। ঠিক আছে, নন প্লাস্টিক সয়েল। তার মানে নন প্লাস্টিক সয়েল আমাদের কি ঘটনা ঘটতেছে, তার মানে কি দেখো আইপি ইকুয়াল টু যখন 0 হবে, নন প্লাস্টিকে ঘটনা কি ঘটতেছে খেয়াল করে একটু। নন প্লাস্টিকে কি ঘটনা ঘটতেছে দেখো, ওমেগা পি আর ওমেগা এল সমান, ওমেগা পি ওমেগা এল সমান হলে এই দুইটার পার্থক্য বিয়োগফল কত হবে, 0 হবে। তার মানে যখন আইপি ইকুয়াল টু 0 তখন তাকে আমরা বলবো হলো নন প্লাস্টিক সয়েল। যদি এগুলো হয়তো আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য, আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট পদে জন্য খুব একটা জরুরি নয় আর কি। এখন দেখো প্লাস্টিক সয়েলের কথা বলি। প্লাস্টিক সয়েল, তাহলে প্লাস্টিক সয়েলে কি ঘটনা ঘটবে দেখো, প্লাস্টিক সয়েলের ক্যাটাগরি আবার দুই এক ভাবে ভাগ হয়। একটা হলো লো প্লাস্টিক সয়েল, লো প্লাস্টিক সয়েল, যখন আইপি ইজ লেস দ্যান 7 হয়, অর্থাৎ প্লাস্টিক ইনডেক্সের মান 7 এর থেকে কম হয়, তখন তাকে আমরা বলি হলো লো প্লাস্টিক সয়েল। লো প্লাস্টিক। এরপরে মিডিয়াম প্লাস্টিক আছে, যে সমস্ত সয়েলের আইপি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু প্লাস্টিক ইনডেক্সের মান 7 এবং 17 থেকে ছোট অথবা সমান, তাকে আমরা বলি হলো মিডিয়াম প্লাস্টিক। প্লাস্টিক সয়েল, ঠিক আছে, বা সিল্ট এন্ড ক্লে, যেটা ইচ্ছা বলতে পারো, সমস্যা নেই। আর যে সমস্ত সয়েলের আইপি ইজ গ্রেটার দ্যান 70 তাকে আমরা বলি হাই প্লাস্টিক সয়েল। এক একজনের মধ্যে এক এক রকম হতে পারে, তবে আমি একজন গবেষকের রিপোর্ট অনুযায়ী এটা দিছি। আরেকটা বই আরেক রকম থাকতে পারে, তবে ভিন্ন কিছু না, বুঝতে পারছো? তাহলে আমরা
এই আইপির উপরে ডিপেন্ড করে কোনটা লো প্লাস্টিক, কোনটা হাই প্লাস্টিক, কোনটা মিডিয়াম প্লাস্টিক সয়েল, এটা আমরা বলতে পারি, কোনটা নন প্লাস্টিক সয়েল। ঠিক আছে, তাহলে আমরা আশা করি প্লাস্টিক ইনডেক্সটা ক্লিয়ার হয়েছে। প্লাস্টিক ইনডেক্সটা কিভাবে বাহির করতে হয় আর এর উপরে কি কি বিষয় ডিপেন্ড করে, কি কি বিষয় ডিপেন্ড করে সেই জিনিসটা আমরা দেখলাম। আর এখন আসলে আমরা হলো টাফনেস ইনডেক্স দেখব, অর্থাৎ দৃঢ়তার সহগ, আইটি। আইটি টাফনেস ইনডেক্স। টাফনেস ইনডেক্সটা বলা হয়, আমরা ফ্লো ইনডেক্সটা কিছুক্ষণ আগে দেখলাম না, এই আইপি প্লাস্টিক ইনডেক্স এবং ফ্লো ইনডেক্সের অনুপাতকে আমরা বলি হলো টাফনেস ইনডেক্স। ঠিক আছে, তো তোমাদের যদি এটা হয়ে যায় তাহলে আমরা টাফনেস ইনডেক্স নিয়ে একটু আলোচনা করব। ওকে, তাহলে তোমরা একটু উঠায় নাও, আমি এই সাইডটা মিশাই দেব। এখন তাহলে আমরা টাফনেস ইনডেক্সটা দেখব। হ্যাঁ, টাফনেস ইনডেক্স কাকে বলা হয়? আইটি দ্বারা প্রকাশ করতে পারি বা যে কেউ যে কোনো কিছু দ্বারা প্রকাশ করতে পারে, এটা কোনো বিষয় না। তাহলে আমরা কি বললাম যে প্লাস্টিক ইনডেক্স এবং ফ্লো ইনডেক্স, আমরা প্রথমে যেটা বাহির করছি, প্লাস্টিক ইনডেক্স এবং ফ্লো ইনডেক্সের অনুপাতকে টাফনেস ইনডেক্স বলা হয়। আর সাধারণত টাফনেস ইনডেক্সের মান 0 থেকে 3 এর মধ্যে হয়। বুঝতে পারছো? 0 থেকে 3 এর মধ্যে হয়, এটাকে আমরা টাফনেস ইনডেক্স বলি। আর যে প্লাস্টিক ইনডেক্স এবং ফ্লো ইনডেক্সের অনুপাতকে আমরা টাফনেস ইনডেক্স বলবো। ওকে, আচ্ছা, এরপরে আসলে কনসিস্টেন্সি ইনডেক্স নিয়ে আমরা আলোচনা করি। তোমরা এটা উঠায় নাও। আচ্ছা, এরপরে আমরা হলো কনসিস্টেন্সি ইনডেক্স নিয়ে আলোচনা করব। এইগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা, হ্যাঁ, বা এটাকে আমরা বলি হলো সিক্ততার সূচক। সিক্ততার সূচক, এটাকে আমরা আইসি দ্বারা প্রকাশ করি। তো সিক্ততার সূচক বলতে কি বোঝায়? যে ধরো লিকুইড লিমিটে যে পরিমাণ ওয়াটার সাধারণত আছে, লিকুইড লিমিটে যে পরিমাণ ওয়াটারটা থাকবে সেইটার সাথে একটা সয়েল তুমি ন্যাচারালি যে সয়েলটা কালেক্ট করে নিয়ে আসলা, একটা সয়েল তুমি কালেক্ট করে নিয়ে আসলা যেটা নেচার থেকে একদম সরাসরি, সেই সয়েলের ভিতরে যে পরিমাণ ওমেগা আছে বা ওয়াটারের পরিমাণ আছে, সেইটার সাথে তাদের পার্থক্যের সাথে প্লাস্টিক ইনডেক্সের অনুপাতকে বলা হয় হলো কনসিস্টেন্সি ইনডেক্স। লিকুইড, আমি আবার বলতেছি, তুমি একটা সয়েল হয়তো নমুনা নেচার থেকে কালেক্ট করে নিয়ে আসছো, প্রকৃতি থেকে কালেক্ট করে নিয়ে আসছো, তো সেইটার ভিতরে যে পরিমাণ ওয়াটারটা আছে সেটা আমরা বাহির করতে পারি। আমরা তার ওজন নিব, তারপরে ওভেন ড্রাই করে ওভেন ড্রাইয়ের ওজন নিব, দুইটা পার্থক্য করলে কতটুকু ওয়াটার ছিল সেটার পরিমাণটা পেয়ে যাব, তাই না? তো তাহলে ন্যাচারাল যে প্রকৃতিতে থাকা অবস্থায় তার ভিতরে কি পরিমাণ ওয়াটার ছিল এবং লিকুইড লিমিটেড ওই সয়েলেরই লিকুইড লিমিটেড যে ওয়াটারটা থাকবে, এই দুইটার পার্থক্যের সাথে প্লাস্টিক ইনডেক্সের অনুপাতকে আমরা বলবো হলো কনসিস্টেন্সি ইনডেক্স। বুঝতে পারছো? সাধারণত কনসিস্টেন্সি ইনডেক্সটা আমরা যেটা চাই, যে কনসিস্টেন্সি ইনডেক্স আইসি ইজ গ্রেটার দ্যান 1 যদি হয়, তাহলে সেই মাটির দৃঢ়তা বেশি হয়। আর একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে প্লাস্টিক ইনডেক্সের মান আমরা সবসময় 1 এর থেকে কি চাই? বেশি চাই, বড় চাই। তাহলে কি হবে? সেটা সেমি সলিড স্টেটে থাকবে। আমরা সেই জিনিসগুলো একটু দেখব। ওকে, আচ্ছা, তাহলে তোমরা তো জানোই যে নিচে এটা ওমেগা থাকে, এই জিনিসটা জানো। আমি জাস্ট একটু লেখার জন্য জায়গাটা একটু ফাঁকা করে নিতেছি আমি। হ্যাঁ, ফাঁকা করে নিলাম। দেখো, এইটাকে যদি আমি একটু সূত্রটাকে ভাঙাই তাহলে লিখতে পারি কি ওমেগা এল ডিভাইডেড ন্যাচারালি কি পরিমাণ ওয়াটার আছে সেটা, আর নিচে কি হবে? ওমেগা এল মাইনাস ওমেগা টি, তাই না? আচ্ছা, তাহলে দেখো, যদি আমাদের ন্যাচারালি যেই প্রকৃতি থেকে যে মাটিটা সংগ্রহ করছি সেই মাটিটাতে যে পরিমাণ ওয়াটার আছে, আমি এইটাও মিশাই দেব। ওকে, এটা তো তোমরা লিখে নিছো। ধরো যে ওমেগা ইজ গ্রেটার দ্যান ওমেগা এল, তুমি প্রকৃতি থেকে যে মাটিটা সংগ্রহ করে নিয়ে আসছো তার ভিতরে যে ওয়াটারটা আছে সেইটা হলো লিকুইড লিমিটে ওয়াটারের থেকে বেশি। তাহলে লিকুইড লিমিটে ওয়াটারের থেকে যদি বেশি হয়, ওমেগা এল থেকে ওমেগাটা বেশি, তাহলে এটা থেকে এটা যদি, যেহেতু এটা বড়, ওমেগাটা বড়, সেহেতু যদি বাদ দাও তাহলে এখানে কি আসবে? মাইনাস কিছু একটা রেজাল্ট আসবে। মাইনাস কে কোন একটা জিনিস দ্বারা ভাগ করলে সেটা রেজাল্ট মাইনাসে হবে। তার মানে মাইনাস কোন একটা মান কি হয়? 0 থেকে ছোট। তার মানে কি হচ্ছে এটা? যে যদি আমাদের এই কন্ডিশনটা হোল্ড করে তাহলে আইসি ইজ লেস দ্যান 0 হবে, তাই না? কনসিস্টেন্সি ইনডেক্স ইজ লেস দ্যান
জিরো, তাহলে কনসিস্টেন্সি ইনডেক্স যদি লেস দ্যান জিরো হয়, তুমি খেয়াল করো যেহেতু আমাদের ওমেগা এল থেকে ওমেগাটা বড়, ওমেগা এল থেকে আমাদের ন্যাচারালি যে ওয়াটার সয়েলটা কালেক্ট করছি ওমেগা এল থেকে বড়, তার মানে এই যে সয়েলটা আছে সেই সয়েলটা কোন স্টেটে আছে, লিকুইড স্টেটে আছে, তাহলে আমরা বলবো লিকুইড স্টেট। লিকুইড স্টেট, ওকে। আচ্ছা, এরপরে আসো, যদি এখন এরকম ঘটনা ঘটে যে ওমেগা এল ইকুয়াল টু ওমেগা, তুমি যে সয়েলটা প্রকৃতি থেকে কালেক্ট করে নিয়ে আসছো, নেচার থেকে কালেক্ট করছো, সেখানে যে পরিমাণ ওয়াটারটা আছে সেটা হলো ওই সয়েলেরই লিকুইড লিমিটে যে পরিমাণ ওয়াটারটা থাকার কথা সেই পরিমাণ, দুইটা পরস্পরের সমান। তাহলে আমাকে বলো যে কনসিস্টেন্সি ইনডেক্স কি হবে, তার মানে সেটা কোন কন্ডিশনে আছে, এখানে এই যে লিকুইড লিমিটে আছে, তাহলে কনসিস্টেন্সি ইনডেক্স ইকুয়াল টু 0 হবে। তার মানে সেটা কি বোঝাবে বলো তো, লিকুইড লিমিট। কনসিস্টেন্সি ইনডেক্স দেখো ওমেগা ইকুয়াল টু ওমেগা, ওমেগা এল ইকুয়াল টু ওমেগা, তাহলে ওমেগা এল কোথায় পাওয়া যায়, লিকুইড লিমিটে, তাহলে আমরা বলবো হলো যে সেই সয়েলটা হলো লিকুইড লিমিটে আছে, লিকুইড লিমিটে আছে, তাই না? এখন যদি এইরকম ঘটনা ঘটে যে ওমেগা ইকুয়াল টু ওমেগা পি, যদি এরকম হয় যে সয়েলের ভিতরে তুমি প্রকৃতি থেকে যে সয়েলটা কালেক্ট করছো সেটার ভিতরে যে পরিমাণ পানি আছে সেটা হলো প্লাস্টিক ইনডেক্সে যে পরিমাণ পানি আছে সেটা সমান, তাহলে প্লাস্টিক ইনডেক্সের আর যদি ওমেগা এবং ওমেগা পি দুইটা পরস্পর সমান হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি ওমেগার জায়গাতে ওমেগা পি, যেহেতু পরস্পর সমান, তাহলে ওমেগা এল মাইনাস ওমেগা পি, ওমেগা এল মাইনাস ওমেগা পি, এইটা দুইটা যদি অনুপাত করি তাহলে কত আসবে, 1 আসবে, কারণ একই জিনিস উপরে নিচে আছে, কাটাকাটি হয়ে গেল 1 হয়, তাই না? তাহলে আমাদের কনসিস্টেন্সি ইনডেক্স যখন 1, তখন আমরা কোথায় আছি বলতো, ওমেগা পি ইকুয়াল টু ওমেগা, ওমেগা পি ইকুয়াল টু ওমেগা, তার মানে আমরা প্লাস্টিক লিমিটে আছি। তার মানে কনসিস্টেন্সি ইনডেক্স যখন হলো 1, তখন আমরা হলো প্লাস্টিক ইনডেক্সে, সরি প্লাস্টিক লিমিটে, প্লাস্টিক লিমিটে আছে। তার মানে এই প্লাস্টিক লিমিটে কনসিস্টেন্সি ইনডেক্স ইকুয়াল টু 1 আর লিকুইড লিমিটে কনসিস্টেন্সি ইনডেক্স ইকুয়াল টু 0, ঠিক আছে? তার মানে দেখো কনসিস্টেন্সি ইনডেক্স এর মান যখন 0 থেকে ছোট হয়ে যাচ্ছে, 0 থেকে ছোট, তাহলে 0 এখানে কত হবে, -1 -2, এইভাবে 0 থেকে যখন ছোট হচ্ছে তখন আমরা হলো লিকুইড স্টেটে আছি, ঠিক আছে? আবার যখন কনসিস্টেন্সি ইনডেক্স এর মান 1 এর থেকে বড় হচ্ছে, 0 1 2 এইভাবে হচ্ছে, তখন আস্তে আস্তে আমরা কি হচ্ছি, প্লাস্টিক ইনডেক্স থেকে সেমি সলিডের দিকে আসতেছে, তাই না? তাহলে আমরা বলতে পারবো এই কথা যে কনসিস্টেন্সি ইনডেক্স is greater than or equals to যদি 0 হয় এবং less than or equals to 1 হয়, তাহলে আমরা বলবো যে আমরা প্লাস্টিক স্টেটে আছি, প্লাস্টিক স্টেট, ঠিক আছে? দেখো যে 1 এর থেকে ছোট বাট 0 এর থেকে বড়, তাহলে আমরা পারবো 0 এর থেকে বড়, তাহলে আমরা কার মধ্যে আছি, প্লাস্টিক স্টেটের মধ্যে আছি বলতে পারি। 1 এর থেকে ছোট, 0 এর থেকে বড়, তার মানে আমরা প্লাস্টিক স্টেটের মধ্যে আছি, বুঝতে পারছো? তাহলে আমরা বলতে পারি যে আইসি এর মান যখন 0 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট অথবা সমান, তো তখন তাকে আমরা বলবো হলো প্লাস্টিক স্টেট। আর যখন আইসি এর মান is greater than 1 এর থেকে যখন বড় হয়ে গেল, তখন আমরা সেমি সলিড আর সলিড স্টেটে আছি, আমরা তখন কি থাকবো, সেমি সলিড স্টেটে আছি, তাই না? সেমি সলিড যখন আইসি এর মান 1 এর থেকে বড় তখন আমরা সেমি সলিড বা সলিড স্টেটে আছি। তো এই কারণে দেখবা কিছু কিছু অঙ্ক আছে যে কনসিস্টেন্সি ইনডেক্স এর মান তোমার -1 আসছে, তো -1 দ্বারা কি বুঝবা, তুমি কোথায় আছো, -1 যদি হয় তাহলে তুমি হলো লিকুইড স্টেটে আছো, কনসিস্টেন্সি ইনডেক্স এর মান যদি হয়। আর যদি প্লাস্টিক কি বলে 1 এর থেকে বড় হয় তাহলে কিসে আসো, 1 এর থেকে যদি বড় হয় তাহলে সেমি সলিড স্টেটে আসো।
তার মানে আমরা তো চাই ভাই যে আমাদের সয়েলটা হলো সেমি সলিড বা সলিড স্টেটে থাক। কারণ তুমি কনস্ট্রাকশন পারপাসে আসো, তোমার সয়েল যদি লিকুইড স্টেটে থাকে তাহলে কি তোমার জন্য প্রবলেম না কনস্ট্রাকশন করা? ওখানে কি বিয়ারিং ক্যাপাসিটি কম হবে না? তো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমরা চাই যে কনসিস্টেন্সি ইনডেক্সের মান কি হয়, অনেক থেকে বড় হয়। আচ্ছা, কনসিস্টেন্সি ইনডেক্স আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা লিকুইড ইনডেক্স নিয়ে আলোচনা করব। এই লিকুইড ইনডেক্স নিয়ে আলোচনা করলে আমাদের মোটামুটি এই মানে আরারবার্গ লিমিটার বা ইনডেক্স প্রপার্টির কিছু আলোচনা মোটামুটি 70% শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো তাহলে এখন আমরা কনসিস্টেন্সি ইনডেক্সটা আশা করি যে তোমরা ক্লিয়ার হইছো। এজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমাদের কনসিস্টেন্সি ইনডেক্সটা কতটুকু প্রয়োজন সেই জিনিসটাও জানলাম, আর কনসিস্টেন্সি ইনডেক্স কিভাবে বাহির করে সেই জিনিসটাও জানলাম। আরারবার্গ লিমিটের সাথে কনসিস্টেন্সি ইনডেক্সের কি সম্পর্ক সেই জিনিসটাও আমরা দেখলাম। এখন আসো আমরা লিকুইড ইনডেক্স নিয়ে একটু আলোচনা করি। তাহলে এখন আমাদের আলোচনার বিষয় হলো লিকুইড ইনডেক্স। লিকুইড ইনডেক্স এটাকে আমরা আইএল দ্বারা প্রকাশ করি। লিকুইড ইনডেক্স হলো যে তুমি ওই যে নেচার থেকে যে সয়েলটা কালেক্ট করছো সেই সয়েলের ভিতরে কি পরিমাণ ওয়াটার আছে এবং প্লাস লিকুইড লিমিটে প্লাস্টিক লিমিটে কি পরিমাণ ওয়াটার আছে, প্লাস্টিক লিমিটে কি পরিমাণ ওয়াটার আছে ডিভাইডেড প্লাস্টিক ইনডেক্সের অনুপাতকে, প্লাস্টিক ইনডেক্সের অনুপাত, আচ্ছা আমি এখানে প্রথমে আইপি লিখি, প্লাস্টিক ইনডেক্সের অনুপাতকে আমরা বলি হলো লিকুইড ইনডেক্স। তাহলে এইটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে লিখতে পারি ন্যাচারাল অবস্থায় ওয়াটারের পরিমাণ সয়েলের ভিতরে প্লাস্টিক ইনডেক্সে ওয়াটারের পরিমাণ ডিভাইডেড ওমেগা এল ওমেগা টি। তো এইগুলো তোমরা জানো যে কোনটার কি ডেফিনেশন বা কি নোটেশন। এটা হলো ন্যাচারাল অবস্থায় যে সয়েলের ভিতরে যে পরিমাণ ওয়াটারটা থাকবে, এটা সাধারণত দেওয়া থাকে প্রশ্নের মধ্যে। ওকে, তো এই হলো আমাদের লিকুইড ইনডেক্সের সূত্র বা লিকুইড ইনডেক্সের সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি যে ন্যাচারাল অবস্থায় সয়েলের মধ্যে যে পরিমাণ ওয়াটার আছে এবং প্লাস্টিক ইনডেক্সে যে পরিমাণ ওয়াটার আছে তাদের পার্থক্যের সাথে প্লাস্টিক ইনডেক্সের অনুপাতকে আমরা বলি হলো লিকুইড ইনডেক্স। বুঝতে পারছো? এখন দেখো এখানেও আমরা কিছু জিনিস দেখবো আর কি। তাহলে খেয়াল করে এখানে কি হচ্ছে, যদি আমাদের ন্যাচারাল অবস্থায় যে নমুনার ভিতরে যে পরিমাণ ওয়াটার আছে সেইটা যদি হলো ওমেগা এল লিকুইড লিমিটে, ওই সয়েলেরই লিকুইড লিমিটে যে পরিমাণ ওয়াটার আছে তার থেকে বড় হয়, তাহলে কি ঘটনা ঘটবে যে ওমেগাটা ওমেগা এল থেকে বড়। তার মানে তুমি যদি এখানে ওমেগা থেকে ওমেগা পিটা মাইনাস করো তাহলে যে রেজাল্টটা আসবে সেটা অবশ্যই এই নিচের এই রেজাল্ট থেকে বেশি আসবে। আর কোন একটা বড় মানকে ছোট একটা মান দ্বারা যদি ভাগ করা হয় তাহলে অবশ্যই সেইটা কি হবে, অবশ্যই সেটা কি হবে গ্রেটার দ্যান 1 হবে, অর্থাৎ লিকুইড লিমিট ইজ গ্রেটার দ্যান 1 হবে। আচ্ছা, যখন তোমার ওমেগা এল এর থেকে ওমেগাটা বড়, ওমেগা এল থেকে ওমেগাটা বড়, তাহলে সেটাকে কি নির্দেশ করবে বলতো, ওমেগা এল থেকে ওমেগাটা বড়, তার মানে কি ওমেগা এল এর পরে ওমেগার স্থান, এখানে এই দিকে এসে ওমেগার স্থান, তাহলে সেইটা কোন স্টেট নির্দেশ করবে বলতো, ওমেগা এল এর থেকে ওমেগাটা বড়, এই ওমেগাটা বড়, তাহলে সেটা কোন স্টেট নির্দেশ করবে, লিকুইড। লিকুইড তাহলে তার মানে ওই সয়েলটা, যে সয়েলটা তুমি কালেক্ট করে নিয়ে আসছো সেটা কোন স্টেটে আছে, লিকুইড স্টেটে আছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি এরকম ঘটনা ঘটে যে ফর এক্সাম্পল ধরে নাও এরকম ঘটনা ঘটলো যে ওমেগা ইকুয়াল টু ওমেগা এল, তাহলে কি হবে বলো তো, যে ওমেগা আর ওমেগা এল সমান, ন্যাচারালি যে ওয়াটারটা সয়েলটা কালেক্ট করে নিয়ে আসছো তার ভিতরে যে ওয়াটারটা আছে এবং লিকুইড লিমিটে যে ওয়াটারটা আছে দুইটা সমান, তাহলে সেটা কোন স্টেট প্রকাশ করবে, লিকুইড স্টেট প্রকাশ করবে। তার মানে এইটা আর এইটা যদি পরস্পর সমান হয় তার মানে আমরা এখানে লিখতে পারি ওমেগা এল, ওমেগা আর ওমেগা এল সমান, তার মানে ওমেগা এল মাইনাস পি ওমেগা এল মাইনাস পি, তাহলে কাটাকাটি হলে কি থাকবে 1 থাকবে, তার মানে লিকুইড ইনডেক্স আসবে কত 1 ইকুয়াল টু 1। যখন লিকুইড ইনডেক্স 1 তখন সেটা কি আছে, লিকুইড লিমিট আছে, তাই না? লিকুইড ইনডেক্স যখন 1 তখন সেই নমুনাটা কোথায় আছে, ন্যাচারাল থেকে যেটা নিয়ে আসছো, নেচার থেকে যেটা নিয়ে আসছো সেটা হলো লিকুইড লিমিট আছে, তাই না? আচ্ছা, এখন আরেকটা ঘটনা যদি ঘটে এরকম যে ফর এক্সাম্পল ধরো ওমেগা ইকুয়াল টু ওমেগা পি, অর্থাৎ নেচার থেকে যে ওয়াটারটা নমুনাটা নিয়ে আসছো তার ভিতরে যে পরিমাণ ওয়াটারটা আছে সেটা হলো প্লাস্টিক লিমিটে ওয়াটারের সমান। তার মানে
এইটা ইকুয়াল টু এইটা, অর্থাৎ ওমেগা। এখন তৃতীয় কন্ডিশনে কি হয়ে গেল, ওমেগা পি ইকুয়াল টু ওমেগা পি হয়ে গেল। ওমেগা ইকুয়াল টু ওমেগা পি, ওমেগা ইকুয়াল টু ওমেগা পি, তার মানে ওমেগাকে আমি ওমেগা পি এর সমান বলতে পারি। তাহলে আমরা যদি দুইটা মাইনাস করি তাহলে উপরে 0 0 কে যে সংখ্যা দিয়ে ভাগ করো आंसर কি আসবে 0। তার মানে আমাদের আইএল ইকুয়াল টু কি আসবে 0। তার মানে আইএল ইকুয়াল টু যখন 0 তখন ওমেগা ইকুয়াল টু ওমেগা পি, তার মানে ওমেগা ইকুয়াল টু ওমেগা পি হওয়া মানে কি সেটা প্লাস্টিক লিমিটে আছে, প্লাস্টিক লিমিট আছে, তাই না? তাহলে দেখো তার মানে যখন আইএল ইকুয়াল টু 0 তখন সেটা প্লাস্টিক লিমিট, আর যখন আইএল ইকুয়াল টু 1 তখন সেটা লিকুইড লিমিট আছে। আইএল ইকুয়াল টু 1 তখন সেটা কি আছে, লিকুইড লিমিট আছে। আইএল ইকুয়াল টু যখন লিকুইড ইনডেক্স ইকুয়াল টু যখন 0 তখন সেটা কি আছে, প্লাস্টিক ইনডেক্স আছে। তার মানে আমরা কি এই কথা বলতে পারি না যে একটা লিকুইড ইনডেক্সের মান যখন 0 এর থেকে বড় অথবা সমান বাট 1 এর থেকে ছোট অথবা সমান তখন সেইটা হলো প্লাস্টিক স্টেটে আছে। দেখো আইএল এর মান যখন 0 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট তখন সেটা কোন স্টেজ আছে, প্লাস্টিক স্টেটে আছে। আর যখন আইএল এর মান 1 এর থেকে বড়, দেখো 1 এর থেকে আইএল এর মান 1 এর থেকে বড় হয়ে গেছে, তাহলে বড় যদি হয়ে যায় তাহলে সেটা কোন স্টেটে চলে যাবে, আর আইএল এর মান is less than যদি 0 হয়, সরি গ্রেটার দেন না, less than 0, লেস মানে 0 থেকে যদি ছোট হয় তার মানে কি -1 মাইনাস সামথিং -0.001 এটসেট্রা এটসেট্রা, সেটাই তো 0 থেকে ছোট। 0 থেকে ছোট যদি হয়, 0 থেকে ছোট মানে কি মাইনাস মান যদি হয়, অর্থাৎ আইএল 0 থেকে ছোট যদি হয় তাহলে সেটা কোন স্টেটে আছে বলো তো, 0 থেকে ছোট, তাহলে সেটা সেমি সলিড অর সলিড স্টেট, সেমি সলিড অর সলিড স্টেট। তাহলে আমরা কি চাই, আমাদের সয়েলটা কি হোক, সেমি সলিড অথবা সলিড স্টেটে থাক না। তার মানে আমাদের জন্য প্রিফারেবল কোনটা, এই কন্ডিশনটা যদি হয় তাহলে আমাদের সেমি সলিড বা সলিড স্টেটে থাকতেছে। তো এই হলো ইনডেক্স প্রপার্টির মাধ্যমে আমরা বলতে পারি কোনটা প্লাস্টিক নন প্লাস্টিক, কোনটা সেমি সলিড কন্ডিশনে আছে, কোনটা আমাদের কনস্ট্রাকশনের সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য উপযুক্ত, কোনটা কোন লিমিটে আছে, এগুলোর এই ইনডেক্স প্রপার্টির মাধ্যমে আমরা ডিফাইন করতে পারি। এখন তোমাদের হলো এই সূত্রগুলো মনে রাখলেই হবে আর কি, হ্যাঁ, শুধুমাত্র এই যে উপরে যে সূত্রগুলো আমি লিখে দিয়েছিলাম সেই সূত্রগুলো মনে রাখলেই হবে। আর পরীক্ষাতে মাঝে মাঝে চাই যে সয়েলের এই কন্ডিশনটা কি, মানে সেমি সলিড আছে, সলিড স্টেটে আছে, না কি অবস্থায় আছে সলিড, এটা একটু বলো, চাইতে পারে। তো এই জিনিসগুলো একটু যদি তোমরা ক্লিয়ার হও তাহলে আশা করি এই ইনডেক্স প্রপার্টি যে আটারবার্গের কনসিস্টেন্সি লিমিট বা আটারবার্গের যে লিমিটের সূত্রগুলো বা এই লিমিট নিয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তুমি সহজেই করতে পারবা, খুব বেশি কমপ্লেক্স না। তুমি একটু সময় দাও, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা সময় দাও, দেখবা যে এগুলো তোমার আয়ত্তের মধ্যে চলে আসছে। বেশি সময় দিতে হবে না, কিন্তু এমন কি করতে হবে, তোমাকে রিভিশনের উপরে রাখতে হবে। সময় দিলা বুঝলা, কিন্তু রিভিশনের উপরে না রাখলে ভুলে যাবে। এই কারণে কি করতে হবে, রিভিশন দিতে হবে ঠিকমতো। আর আরেকটা আছে হলো সিক্ততার সীমা। তো সিক্ততার সীমা একটা সূত্র আছে, এইটা আমরা আজকে ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আজকে আমরা আলোচনা করব না। সিক্ততার সীমা নেক্সট ক্লাসে আলোচনা করে আমরা এই অধ্যায়ে যে সূত্রগুলো দেখলাম সেই সূত্রগুলো রিলেটেড অঙ্কগুলো সমাধান করব। এরপরে আর একটা হয়তো ইনডেক্স প্রপার্টির আর একটা ক্লাস নিলে আমাদের ক্লাসটা ইনডেক্স প্রপার্টির অধ্যায়ের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং নিজের জায়গা থেকে যথোপযুক্ত কঠোর পরিশ্রম করে তোমরা সফলতা অর্জন করে এগোও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।